বাসে উঠতে ঠাসাঠাসিতে ভেস্তে যাচ্ছে স্বাস্থ্যবিধি। বিভিন্ন স্থানে এখনো চাঁদাবাজির অভিযোগ। আগে 5 টাকা নিত, এখন 10 টাকা প্রতিবার। মানে সকালবেলা গেলে 100, পরে গেলে 50। চাঁদা আপনার লোক আছে আর গেরা বলে নেতা বেতা রাখা। যানবাহনের সংখ্যা বাড়ার আগেই ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ। করোনা পরবর্তী আবার গণপরিবহনের চলাচলের এই সময়টুকুতেই সরকার একটি সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা কার্যকর করতে পারত। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোভিড সংক্রমণ বাড়ায় প্রকট হচ্ছে অক্সিজেন ও আইসিইউ সংকট। সরকার প্রধানের তাগিদে নড়ে চড়ে বসেছে কয়েকটি হাসপাতাল। দেরিতে মাসুল হবে চড়া, বলছেন বিশেষজ্ঞরা। আইনি পথে মুক্তি না আসায় আইনজীবীদের ওপর ক্ষুব্ধ বেগম জিয়া। সমন্বয়হীনতার কথা স্বীকার মাহবুব হোসেনের। মামলা পরিচালনায় পদক্ষেপ ছিল রহস্যজনক, বলছেন দুদক আইনজীবী। সরকারিভাবে ধান চাল সংগ্রহে ধীর গতি, ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কা। হাওড় এলাকায় ব্যাপক সাড়া। স্বচ্ছতার সঙ্গে ধান কেনা হচ্ছে বলে দাবি খাদ্য বিভাগের। করোনার কারণে দীর্ঘ সরকারি ছুটির পর সড়কে যান চলাচলের শুরুতেই রাজধানীতে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। যদিও ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশন বলছে এই সংকটের মধ্যে সড়কে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে কাজ করছেন তারা। আর নগর পরিকল্পনাবিদদের মত, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ছাড়া নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব নয়। দীর্ঘ 2 মাসের বেশি সময় পর পূর্ণ চেহারায় রাজধানী ঢাকা। তবে যান চলাচল স্বাভাবিক হওয়ার শুরুতেই সড়কের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার চিত্র ছিল চোখে পড়ার মতো। মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে তৈরি হচ্ছে দীর্ঘ জটলা। করোনার পরিবর্তিত অবস্থায় সব মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েন করা সম্ভব হয়নি এখনো। কোথাও বা পুলিশের সামনেই ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে পথচারী, মানা হচ্ছে না ট্রাফিক সিগন্যালও। এমন পরিস্থিতিতে সড়কে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ার আগেই তদারকির দাবি সাধারণ মানুষের। ট্রাফিক ব্যবস্থা তো অবশ্যই চেঞ্জ করা উচিত। অনেক গাড়ি হচ্ছে রাস্তার মধ্যে থামায় যাত্রী উঠাচ্ছে বা নামাচ্ছে, বেপরোয়াভাবে চলাফেরা করে, তাদের আইনগতভাবে ব্যবস্থা নেওয়াটা উচিত। সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে আলাদা মনিটরিং টিম গঠনের কথাও বলছেন তারা। প্রাণঘাতী করোনা ভাইরাস মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুললেও নগরীর চিরচেনা এই সড়কের বিশৃঙ্খলাকে ঢেলে সাজাতে নতুন করে সুযোগ তৈরি করেছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই সুযোগে নগরের ট্রাফিক ব্যবস্থাকে নতুন করে সাজানো গেলে জ্যামে নাকাল নগরবাসী কিছুটা হলেও স্বস্তি ফিরে পেতে পারে। করোনা পরবর্তী আবার গণপরিবহনের চলাচলের এই সময়টুকুতেই সরকার একটি সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা কার্যকর করতে পারত। পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর এই সুযোগ সরকার হেলায় হারাতে দেবেন না। ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যোগ নেওয়ার পাশাপাশি সড়কে বিশৃঙ্খলা হলেই কঠোর আইনি প্রয়োগের হুঁশিয়ারি প্রশাসনের। ডেপ্লয়মেন্ট আগে যেমন হতো সেরকমই আমরা ডেপ্লয়মেন্ট করেছি। যে এক জায়গায় যদি জটলা হয় হতে পারে, কেউ হয়তো 2-4 জন অতিরিক্ত প্যাসেঞ্জার তুলছে, তাদের বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা নিচ্ছি আমরা। বাস মালিক সমিতি যারা আছে তাদেরকে আমরা বলবো, আপনারা নিজেরা সচেষ্ট হন। আপনাদের ড্রাইভারদেরকে, আপনাদের বাস যারা আছে তাদেরকে বলেন যে কম্পিটিশন করা না, যারা নিয়ম ভঙ্গ করবে তাদেরকে কিন্তু ফাইনের আওতায় আনতেই হবে। যদিও এর আগে ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে কাউন্টডাউন টাইমার সহ বেশ কিছু পদক্ষেপ নিলেও তা কাজে আসেনি। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। অব্যবস্থাপনার কারণে সচেতন হয়েও স্বাস্থ্যবিধি রক্ষা করতে পারছে না রাজধানীর কয়েকটি রুটের গণপরিবহন যাত্রীরা। অন্যদিকে পরিবহন শ্রমিকরা অভিযোগ করেছেন, এই মহামারীর সময়েও শ্রমিক কল্যাণের নামে চলছে চাঁদাবাজি। ব্যক্তিগত সুরক্ষা উপকরণ পিপিই পরে এসেও শেষ রক্ষা হবে কিনা সে আশঙ্কায় রাজধানীর শনির আখড়া এলাকা থেকে অফিসগামী অনেকে। শুধু উঠতে নামতেই নয়, বরং কোনো বাসের ভেতরেও দেখা গেল অনিয়ম। 1 ঘন্টা দাঁড়াই আছি, কোনো গাড়ি উঠতে পারতে আসছি না ওখান থেকে। এখন কি করবো, গাড়ির সংকট। এখানে একের পর এক জ্যাম আর এত কিছু সমস্যা, এটা প্রশাসনিক লোক না থাকায় আরো বেশি সমস্যা হয়েছে। হিউম্যান হলার আর সিএনজি চালিত অটোরিকশাতেও স্বাস্থ্যবিধি যেন বিলাসিতার নাম। শারীরিক দূরত্ব কিভাবে থাকা যায়? 4 জন বসলে তার শারীরিক দূরত্ব হয় না। কি করব ভাই, বাস তো পাইতেছি না, বাস তো খুব কম, অল্প দাঁড়াইতেছে না। এখানে আমরা কি করব বলেন, বাসই তো পাচ্ছি না। কয়েকজন পরিবহন শ্রমিক যেচে এসে জানালেন, মহামারীর সময়েও দূরপাল্লার বাসগুলোকে শ্রমিক কল্যাণ তহবিলের নামে অবৈধ চাঁদা গুনতে হচ্ছে। নাম পরিচয় গোপনের শর্তে এক শ্রমিক জানান, গাবতলী বাস টার্মিনাল এলাকাতেও বাস ও ট্রাক থেকে
থেকে নিয়মিত চাঁদা তোলা হচ্ছে। একটা কথা বলতে গেলে আমি তো আমার খাই ভালো দেবো। চাঁদাবাজগুলো কোথায় কোথায় দাঁড়ায়? পুলিশ ফাঁড়ি পার হয়ে যায়, হাতের বাম মোড়ায় যে রোডটা ফাঁড়ির পিছনে ঘুরে দেবে। কারণে মালিক সমিতির নাম ধরে। চাঁদাবাজি অপরাধ হিসেবে কতটা গুরুতর তার নমুনা মিলল এ নিয়ে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের উত্তরে। আইন না দেখে আমরা ব্যবস্থা নেই না। বিআরটি এর অবস্থান কি? শ্রমিকদের নামে অনেকদিন ধরেই শোনা যাচ্ছে যে চাঁদাবাজি হয় এবং করোনার সময় শোনা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় আছে চাঁদা তোলা। না, আসলে তাহলে সেটা আমাদের সিনিয়ররা বলতে পারবে। এটা আমাদের মোবাইল কোর্টের মধ্যে এখন পর্যন্ত আমরা এত এই জিনিস পাইনি। গণপরিবহন চালুর পরের 4 দিনেই কোনো কোনো রুটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ নিয়মিত পাওয়া যাচ্ছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। গণপরিবহনের অব্যবস্থাপনার খবর জানাতে এই মুহূর্তে গাবতলীতে আছেন রিপোর্টার ওমর ফারুক এবং চট্টগ্রামের টাইগার পাস এলাকায় আছেন কমল দে। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি ওমরের কাছে। ওমর, বাবন, প্রথমেই এটি একটু স্পষ্ট করে নেওয়া দরকার যে রাজধানীর সবগুলো রুটেই কিন্তু যেই অব্যবস্থাপনার চিত্র আমরা দেখলাম সেটি যে সব রুটের চিত্র তেমনটি কিন্তু নয়। অনেক অনেক রুটে অনেক অনেক বাসে আমরা দেখেছি যে অনেক ভালো ব্যবস্থাপনা আছে এবং সাধারণ মানুষও অনেক সচেতনভাবে আসলে এই করোনার সময়ে যে গণপরিবহনের যে ব্যবস্থা সেই ব্যবস্থার একটা বাস্তবতার ভেতরে ঢুকে গিয়েছেন। কিন্তু সংকট যেখানে সেটি হচ্ছে যেই কোনো রুটে বা যেই কোনো বাস স্টপেজে যদি হঠাৎ করে যাত্রী বেড়ে যায় এবং একটি বাসেই অনেক বেশি যাত্রী, অর্থাৎ যতজন যাত্রী ওঠার কথা তার চেয়ে বেশি যাত্রী যদি সেই বাসটিতে উঠতে চান তাহলে সেইখানে যে স্বাস্থ্যবিধি ভঙ্গের যে ঝুঁকি তৈরি হয় সেটি যেন না ভেঙে যায়, সেটি রক্ষার জন্য কোনো ধরনের প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক কোনো আয়োজন কিন্তু আমরা দেখিনি। বিশেষ করে আজ সকালে আমরা শনির আখড়া এবং যাত্রাবাড়ি এলাকায় দেখেছি যে পাশাপাশি অনেকগুলো বাস চলছে, অনেকগুলো গণপরিবহন চলছে, অনেকগুলোতেই আসলে যাত্রীরা আমরা দেখেছি যে তারা সাধারণ স্বাস্থ্যবিধি মেনে উঠছেন। কিন্তু যে সকল বাস বিশেষ করে গুলিস্তানমুখী যেই বাসগুলো ছিল সেই বাসগুলোতে যাত্রীর চাপ ছিল অনেক বেশি, কিন্তু সেই যাত্রীগুলোকে সুশৃঙ্খলভাবে রাখা কিংবা লাইন সারিবদ্ধভাবে দাঁড়ানো এবং সবার যাওয়াটা নিশ্চিত করা এবং প্রত্যেকেরকে এতটুকু আশ্বস্ত করা যে আপনি আপনার যে গন্তব্য বা কর্মস্থল সেটি আপনি যেতে পারবেন, সেই আশ্বাস এবং স্বস্তির অভাবেই কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে স্বাস্থ্যবিধির যে ভেঙে পড়ার যে দৃশ্য সেটি আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি গত 4 দিন ধরেই আসলে একটি প্রসঙ্গ বারবারই বলতে হচ্ছে, সেটি হচ্ছে ভাড়ার বিষয়ে। অনেক ক্ষেত্রেই আসলে ভাড়াটা আসলে দর কষাকষির নীতিতে আসলে চলে গিয়েছে, যার কাছ থেকে যতটুকু আদায় করা যায় সেই নীতিতে অনেক জায়গায় ভাড়া আদায় হচ্ছে এবং যাত্রীরাও যত কম দিয়ে বা যতটুকু না দিয়ে বাঁচা যায় সেটিও আসলে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। সব মিলিয়ে এক ধরনের এই 4 দিনেই ধীরে ধীরে কিন্তু একটি বিশৃঙ্খল অবস্থার দিকে আমরা যেতে দেখছি, যেটি যদি এখনই এই বিষয়ে একটি সুপরিকল্পিত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সামনের দিনে স্বাস্থ্যবিধি যে আরও বেশি হুমকির মুখে পড়বে সেটি আসলে বলাই যায়। চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী কমল দে, সেখানকার পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি বন্দরনগরী চট্টগ্রামে। চট্টগ্রামে আসলে অসচেতন নাগরিকদেরকে স্বাস্থ্যবিধি মানানো অনেকটা দুরূহ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্যবিধি আসলে কেউ মানতে চাইছে না। তারা বিশেষ করে যে মাস্ক পরাটা বাধ্যতামূলক করা হয়েছে, মাস্ক ছাড়া কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে এবং যানবাহনে উঠছে। আপনারা জানেন যে চট্টগ্রামে কিন্তু 700-র বেশি গণপরিবহন বলতে আমি বাসের কথা বলবো, বাস রয়েছে। এর বাইরে কয়েক হাজার হচ্ছে হিউম্যান হলার, ট্যাক্সি, টেম্পো এবং অন্যান্য যানবাহন। কিন্তু কোথাও তেমন নিয়ম শৃঙ্খলা মানা হচ্ছে না। শুধুমাত্র যতক্ষণ পর্যন্ত রাস্তার মোড়গুলোতে ট্রাফিক পুলিশ সদস্যরা যেসব বাসে উঠে পরীক্ষা করে দেখছেন সেই সব বাস তারা ভালো পাচ্ছেন, অন্যান্য যেগুলো যারা পরীক্ষা সম্ভব হচ্ছে না সেগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যাত্রীরা প্রথমে আসার সময় তারা মাস্ক পরলেও তারা যখন গাড়িতে উঠে তারা মাস্কটা ঠিক খুলে ফেলছে এবং তারা আরেকটি বিষয় যে রাস্তার মধ্যে যারা চলাচল করছে তারা কোনো রকম মাস্ক পরছে না। আসলে কিন্তু আইনের কঠোরতা না থাকলে আসলে নগরবাসীকে কিন্তু সেই স্বাস্থ্যবিধি মানানো অনেকটা কঠিন। আপনারা জানেন চট্টগ্রামে এখন করোনা সংক্রমণের হটস্পট, প্রতিদিনে 100 থেকে 200, কোনো কোনো ক্ষেত্রে 250 পর্যন্ত রুগী বাড়ছে, হাসপাতালগুলিতে জায়গা হচ্ছে না। তারপর
তারপরও মানুষ সচেতন হচ্ছে না। আপনারা জানেন যে গত কয়েকদিনে কিন্তু চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা 83 জন। তাহলে বলুন যে আসলে কিন্তু সংক্রমণের যে বৃদ্ধি সেটা না মানার ফলে কিন্তু ক্রমশ বেড়ে চলছে। আমি এখন যে বাসটির সামনে আছি সে বাসটির যে কন্ট্রাক্টর সে নিজে মাস্ক পরেনি, তাহলে বলেন যে সাধারণ মানুষজন যে উঠবে তাদের কীভাবে সচেতন করবে? তো এইভাবে চলছে আসলে গণপরিবহনগুলো। হয়তো কিছু কিছু বাস তারা নির্ধারিত সময় যাত্রী তুলছে কম, কিন্তু অন্যান্য যে গণপরিবহনগুলো আমি যদি বলি এক্ষেত্রে হিউম্যান হলারের কথা যদি বলি কিংবা যদি বলি টেম্পো, তারা তাদের মতো কিন্তু যাত্রী নিচ্ছে, তারা তাদের মতো করে যাত্রী তুলে ওঠানামা করছে। এক্ষেত্রে তেমন কোনো বিধি নিষেধ আরোপ করা যাচ্ছে না, কারণ যেসব মোড়গুলিতে শুধুমাত্র ট্রাফিক পুলিশ ব্যবস্থা রয়েছে সেই সব মোড়ে আমরা দেখেছি কিছুটা স্বাস্থ্যবিধি মানছে, বা অন্যান্য যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলিতে দেখলাম আমরা একই চিত্র। অর্থাৎ বাসগুলি শুধুমাত্র তারা আসন সংখ্যা অনুযায়ী যাত্রী নিচ্ছে, কিন্তু অন্যান্য যে পরিবহনগুলো তারা তেমন করে বাঁধছে না, এবং সাধারণ মানুষও সচেতন হচ্ছে না বলে বাসের চালক বা হেল্পাররা আমাদেরকে জানিয়েছেন। তো আপনারা জানান যে চট্টগ্রাম যেহেতু বন্দরনগরী, চট্টগ্রাম এবং এখানে এখন করোনা ভাইরাস সংক্রমণের হটস্পট। অলরেডি ইতিমধ্যে কিন্তু আক্রান্তের সংখ্যা 3500 পেরিয়ে গেছে, এবং প্রতিদিন 100 থেকে 200 জন আক্রান্ত হচ্ছে, মৃত্যু হারও কিন্তু বাড়তি। তারপরে মানুষ সচেতন হচ্ছে না, গণপরিবহনগুলি চলছে নিজ নিজ মত, অর্থাৎ একটা ফ্রি স্টাইলের নগরীতে রূপ নিয়েছে এই বন্দরনগরী চট্টগ্রাম। আক্রান্তের সংখ্যা বাড়ছে, মানুষ স্বাস্থ্যসেবা পর্যন্ত পাচ্ছে না। তো এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। গণপরিবহনের অব্যবস্থাপনার খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন কমল দে। তার আগে ঢাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। দেশের বিভিন্ন নৌ রুটে চলাচলে লঞ্চের তৃতীয় শ্রেণীতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। গাদাগাদি করে যাত্রী পরিবহন করায় ব্যাপক হারে করোনা সংক্রমণের শঙ্কা স্বাস্থ্য কর্মকর্তাদের। নির্দেশনা না মানলে জেলা প্রশাসন আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। এমন অবস্থায় আগের ভাড়ায় যাত্রী পরিবহনের অবস্থান থেকে সরে আসতে চাইছেন মালিকরা। বিস্তারিত ফিরদাউস সোহাগের রিপোর্টে ছবি তুলেছেন আমিনুল ইসলাম। ঢাকা বরিশাল নৌপথের প্রতিটি লঞ্চের এই একই পরিস্থিতি। সামাজিক দূরত্ব বজায় রাখা সংক্রান্ত প্রশাসনের শত মাইকিং মানছেন না কেউ। একটু সুযোগ পেলেই অন্যান্য বছরের ঈদের মতোই ডেক শ্রেণীতে শুয়ে বা বসে পড়ছেন যাত্রীরা। বজায় থাকছে না সামাজিক দূরত্ব, আর এতে বাধাও দিচ্ছেন না লঞ্চের কোনো কর্তৃপক্ষ। গত 31 মে চালু হওয়ার পর প্রতিদিনই সকাল থেকে শুরু হয় লঞ্চের ডেক বা তৃতীয় শ্রেণীতে জায়গা দখলের প্রস্তুতি। দুপুর গড়িয়ে বিকেল হতেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ডেক, আর সন্ধ্যার পর ধারণ ক্ষমতার 1.5 থেকে 2 গুণ বেশি যাত্রী নিয়েই ছাড়ছে প্রতিটি লঞ্চ। এমন বাস্তবতায় কোভিড-19 সংক্রমণের ঝুঁকি বেড়েই চলেছে। ডেকের সমস্যাটা বেশি হচ্ছে, সেখানে যাতে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন হয় এবং পার্সোনাল প্রোটেকশনটা থাকে। সেজন্য মালিক সমিতি, প্রশাসন এবং জনগণের প্রতি আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আবারও আপনাদের কাছে অনুরোধ করতেছি যে স্বাস্থ্য বিভাগের যে সুপারিশগুলো সেগুলো মেনে চলুন, তা না হলে বরিশালের অবস্থা আরও মারাত্মক ভয়াবহ অবস্থার দিকে যাবে। যাত্রীদের অসতর্কতার পাশাপাশি বাড়তি মুনাফার লোভে লঞ্চ কর্তৃপক্ষ বুড়ো আঙ্গুল দেখাচ্ছে সরকারি নির্দেশনাকে। যদিও স্থানীয় প্রশাসন বলছে সামাজিক দূরত্ব না মানলে শাস্তি পেতে হবে। জরুরি ভিত্তিতে হয় ডেক শ্রেণীকে বন্ধ ঘোষণা করা হোক, অথবা গরিব মানুষ যাতে চলাচল করতে পারে, যেতে পারে, তার জন্য এমন একটা পন্থা খুঁজে বের করা হোক যাতে একজনের গায়ে আরেকজন না লাগে, গাদাগাদি করে যাতে ডেকে ওঠা না দরকার হয়। আমরা এই লঞ্চের ট্রেডিশনাল পদ্ধতি বাদ দিয়ে আমাদের এই করোনাকে মাথায় রেখে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি অনুসরণ করে লঞ্চ চলাচল ব্যবস্থা করতে হবে, আদারওয়াইজ আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। বিআইডব্লিউটির সঙ্গে বৈঠকে আগের ভাড়ায় যাত্রী পরিবহনের ঘোষণা দিলেও স্বাস্থ্যবিধি মানার প্রশ্নে সে অবস্থান থেকে সরতে চাইছেন মালিকরা। এতে দেখা যাচ্ছে যে আসলে সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না। এটা যদি রাখতে হয় তাহলে যাত্রী সংখ্যা কমাতে হবে, কমতে হলে ভাড়া বৃদ্ধি করতে হবে। ঢাকা বরিশাল নৌ রুটে ব্যক্তি মালিকানাধীন লঞ্চের সংখ্যা 23টি। এছাড়া অভ্যন্তরীণ রুট সহ উপকূলীয় এলাকায় চলাচলকারী লঞ্চের সংখ্যা 2 শতাধিক। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। বন্দরনগরী চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে অক্সিজেন ও আইসিইউ এর মারাত্মক সংকট। বর্তমানে 2500 কোভিড রোগীর বিপরীতে আইসিইউ শয্যা রয়েছে মাত্র 10টি। এ অবস্থায় চলতি সপ্তাহে অন্তত 7টি নিবিড় পরিচর্যা শয্যার ব্যবস্থা করা না গেলে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন চিকিৎসকরা। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত 3500 রোগীর মধ্যে 80% কোনো উপসর্গ ছিল না, 10% ছিল মৃদু উপসর্গ, আর বাকি 10%-এর মধ্যে 5%কে চিকিৎসা নিতে হয়েছে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে। আর এই 5% রোগী নিয়েই চরম বেকায়দায় পড়েছে স্বাস্থ্য বিভাগ।
করোনা ভাইরাসে আক্রান্ত 1000-এর বেশি রোগী এখন চিকিৎসাধীন রয়েছেন নগরীর বিশেষায়িত 4টি হাসপাতালে। আর এসব রোগীদের শ্বাসকষ্ট নিবারণের জন্য প্রতিনিয়ত প্রয়োজন হয় অক্সিজেনের পাশাপাশি আইসিইউ সুবিধা। কিন্তু জেনারেল হাসপাতালে 10 শয্যা ছাড়া আর কোনো আইসিইউর ব্যবস্থা করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। ফলে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসা সুবিধা না থাকায় মৃত্যু হচ্ছে। গত 24 ঘন্টা 6 জন সহ এ পর্যন্ত মারা গেছেন 83 জন। এর মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। 20টি আইসিইউ বেড সমগ্র চট্টগ্রামের জন্য এটা একান্ত নামমাত্র ছাড়া আর কিছু নয়। সাধারণ মানুষের চাহিদা পূরণে এটা কখনোই পর্যাপ্ত নয়। হাই ফ্লো অক্সিজেন যদি আমরা দিতে পারতাম, তার সাথে যদি আইসিইউ এবং ভেন্টিলেটর সাপোর্ট যদি আমরা দিতে পারতাম, তাহলে চট্টগ্রামের যে সর্বোচ্চ সংক্রমণের জন্য যে জনগণের ট্রিটমেন্টের জন্য যে হাহাকার চলছে, সেটা কিছুটা হলে আমরা মোকাবেলা করতে পারতাম। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। চাহিদার একাংশকেও সুবিধা দিতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি সপ্তাহের মধ্যে 50 থেকে 60 শয্যার আইসিইউ সুবিধা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে সংখ্যা এই করোনা চিকিৎসকের। চট্টগ্রাম পরিস্থিতি এখন আশঙ্কাজনক পর্যায়ে আছে। আমি বলবো সেটা হচ্ছে যে এখন ঘরে ঘরে কিন্তু জ্বর আসতেছে এবং ঘরে ঘরে মানুষ আক্রান্ত হচ্ছে। সামাজিক সংক্রমণটা আসলে চট্টগ্রামে ছড়িয়ে পড়েছে। করোনা রোগীদের সুবিধার্থে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, হলি ক্রিসেন্ট ক্লিনিক, ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল এবং ইম্পেরিয়াল হাসপাতালে আইসিইউ সুবিধা নিশ্চিতের কথা বলা হলো। গত 2 মাসও এসবের কোনো সুরাহা হয়নি। আইসিইউ যে আমাদের যে বলছিলাম যে জনবল, ওখানে সিস্টারদের প্রশিক্ষণের বিষয় আছে এবং ডাক্তার যারা আছে তারা পরীক্ষামূলকভাবে এটা কাজ শুরু করার সর্বোচ্চ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। হয়তো আমরা আরও মনে হয় 2-3 দিন আমাদের লাগবে ওখানে আইসিইউগুলো কার্যকরী করতে। শুধু করোনাক্রান্ত রোগীরা অক্সিজেন কিংবা আইসিইউ সংকটে ভুগছেন তা নয়, স্বাভাবিক শ্বাসকষ্টের রোগীরাও প্রাইভেট ক্লিনিকগুলিতে এই সুবিধা পাচ্ছেন না। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথে এখানকার ছোট বড় 50টি প্রাইভেট ক্লিনিক চিকিৎসা সেবা বন্ধ করে দেয়। অথচ অন্তত 20টি ক্লিনিকে আইসিইউ সুবিধা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে কোভিড-19 সংক্রমণের হার বেড়েই চলেছে। গুরুতর রোগীদের বাঁচাতে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের তাগিদ এসেছে প্রধানমন্ত্রীর কাছ থেকে। বেশ কয়েকটি সরকারি হাসপাতাল এরই মধ্যে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের আওতা বাড়ানোর কাজ শুরু করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন আরও আগেই উচিত ছিল এই সিদ্ধান্ত নেওয়া। রাশেদ লিমনের রিপোর্ট। এখনো গবেষণার টেবিলে প্রতিষেধক ওষুধ নিয়েও চলছে পরীক্ষা নিরীক্ষা। চিকিৎসকদের মতে মুমূর্ষু কোভিড রোগীদের রক্ষায় অক্সিজেনই সবচেয়ে বড় ভরসা। সেক্ষেত্রে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা সুফল দেয় কয়েক গুণ বেশি। এমন বাস্তবতায় রাজধানী সহ দেশের সব হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের জোর তাগিদ দেন খোদ সরকার প্রধান। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে রাজধানীতে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে 20% শয্যায়। এরই মধ্যে নড়ে চড়ে বসেছে সোহরাওয়ার্দী, ঢাকা শিশু হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতাল। সবকিছু ঠিকঠাক থাকলে দিন দশকের মধ্যেই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের আওতায় আসবে আরও 2 থেকে 300 শয্যা। আমাদের এখানে যে কর্নার করবে, যেরকম পরিকল্পনা আছে, যেখানে পর্যাপ্ত অক্সিজেনের সাপ্লাই থাকবে, আমাদের কিছু ডেডিকেটেড ডাক্তার ওখানে থাকবে, এখানে অক্সিজেনের লাইন টানা আছে। নিরন্তর অক্সিজেন সাপ্লাইয়ের জন্য আজকে থেকে কাজ শুরু করে দিয়েছি এবং আমরা আশা করি 7 দিনের মধ্যে এই সংযোগটি সমাপ্ত করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা বলছেন 8 মার্চ থেকে করোনা রোগী শনাক্তের প্রায় 3 মাস হতে চলল। এমন সিদ্ধান্ত নিতে দেরি স্বাস্থ্য খাতের দুর্বলতাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এটা 2 মাস আগে হতে পারতো সারা দেশে। তাদেরকে আমরা কোভিড হাসপাতাল বলে নির্ধারণ করেছি 3 মাস আগে, সেগুলো তো এখন পর্যন্ত হয়নি। এটা সারা দেশব্যাপী দরকার। প্রত্যেক ডিস্ট্রিক্ট হাসপাতাল তো অবশ্যই দরকার, উপজেলা হাসপাতালও দরকার। সরকারি পর্যায়ে তো ধরেন জেলা স্বাস্থ্য কমপ্লেক্স অধিকাংশ এখন 50 শয্যার, ওগুলো ওপেন হবে। তারপর আপনার জেলা সদর হাসপাতালগুলো ওখানে ওপেন হবে, বিশেষায়িত হাসপাতাল সেগুলোতেও আলাদা ইউনিট ওপেন হবে। এইভাবে অনেক বাদ। এদিকে সরকারি বেসরকারি সব হাসপাতালেই কোভিড ইউনিট চালুর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে সরকারের হাত আরও শক্তিশালী করতে এবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়েছে সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে 26টি প্রতিষ্ঠান। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক জমা দেওয়া হয়। ভবন থেকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে তার কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। আজকের অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক দেওয়া হয়।
আমরা বাংলাদেশে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যে এই করোনা ভাইরাস থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে। তবে যেহেতু অর্থনীতি একেবারে স্থবির অবস্থায় রয়েছে, আমরা কিছু কিছু ক্ষেত্রে এখন উন্মুক্ত করছি, কারণ মানুষকে আমাদের তো বাঁচাতে হবেই। কাজে এই কর্মকাণ্ডগুলি না করলে কতটা আমরা সহযোগিতা করব। এখনও আমরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের অবস্থানটা অনেকটা আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি। তবে আমি বললাম যে বর্তমান বিশ্ব হচ্ছে গ্লোবাল ভিলেজ, কেউ একলা চলতে পারে না। আবার এক জায়গায় কিছু হলে অন্য দেশে সেটা সংক্রামিত হয়, এবং সেইভাবেই আমরা কিন্তু সংক্রামিত হয়েছি। কাজে তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি যে দেশের মানুষকে সুরক্ষিত করতে, তাদের স্বাস্থ্য সুরক্ষিত করা, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করা, তাদের সামাজিক নিরাপত্তা দেওয়া, সব দিক থেকেই যেহেতু আমরা কাজ করতে পারি। আইনি প্রক্রিয়ায় মুক্ত করতে না পারায় আইনজীবীদের ওপর ক্ষুব্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিষয়টি স্বীকার না করলেও মামলা নিয়ে বেগম জিয়ার হতাশা প্রকাশ করার কথা জানিয়েছেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। প্যানেলের সিনিয়র সদস্য খন্দকার মাহবুব হোসেন বলেন, অভিজ্ঞদের দায়িত্ব না দেয়া, মামলা পরিচালনায় সমন্বয়হীনতা সহ নানা কারণে হয়তো নেত্রী ক্ষুব্ধ। দুদক আইনজীবী বলছেন, মামলা পরিচালনার ক্ষেত্রে তাদের পদক্ষেপ ছিল রহস্যজনক। আফজাল হোসেনের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনার প্যানেলে রয়েছেন অর্ধ শতাধিক আইনজীবী। এই প্যানেলের আইনজীবীদের মধ্যে সমন্বয়হীনতা ও অন্তর্কোন্দল ছিল ওপেন সিক্রেট। সরকারের সিদ্ধান্তে মুক্তির পর আইনজীবীদের ব্যর্থতায় বেগম জিয়া ক্ষুব্ধ বলে জানা গেছে। এরই মধ্যে একজন আইনজীবী তার সঙ্গে দেখা করার পর বিষয়টি সামনে এসেছে। আইনজীবী মাহবুবউদ্দিন খোকন জানান, মামলা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিএনপি নেত্রী, যদিও আইনজীবীদের উপর ক্ষুব্ধতার বিষয়টি অস্বীকার করেছেন তিনি। আমি আসলে 2 বছর কেন ছিলাম আমি নিজে বুঝতে পারিনি আমি কি অপরাধটা করেছি। অনেক অনেক দুঃখের কথা বললো, কষ্টের কথা বললো, সেটা বললো, মামলা হতাশার কথা বলছে আর কি। আইনজীবী প্যানেলের সিনিয়র সদস্য খন্দকার মাহবুব হোসেন বলছেন ভিন্ন কথা। তিনি জানান, মামলা নিয়ে হতাশ নন নেত্রী, তবে মামলা পরিচালনায় আইনজীবীদের সমন্বয়হীনতায় হয়তো তিনি ক্ষুব্ধ। সিনিয়র অ্যাডভোকেটকে বাদ দিয়ে বিশেষ কোন ব্যক্তিকে মামলার দায়িত্ব দিয়েছিলেন, এবং সেই ক্ষেত্রে কিছুটা হতাশা ছিল যে যেভাবে মামলাগুলো করা উচিত ছিল, একজন ফৌজদারি আইনে বিশেষজ্ঞ ব্যক্তি যেভাবে মামলাগুলো করতে পারতেন, ফলাফল যাই হোক সেভাবে করা হয়নি। এও একটা সমন্বয়ের অভাব ছিল। সেক্ষেত্রে হয়তো ম্যাডামের কোনো ক্ষোভ থাকতে পারে। দুদক আইনজীবী বলছেন, মামলা পরিচালনার অনেক ক্ষেত্রে তার আইনজীবীদের পদক্ষেপ রহস্যজনক ছিল। তারাই আপিলকারী, লিভ টু আপিল করেছেন বেগম খালেদা জিয়া। এখন তারা আজকে প্রায় মে মাসের শেষের দিক 2019 সনে এটা দাখিল করেছে, প্রায় 1.5 বছরের মতো হচ্ছে, কিন্তু কেন তারা কোনো স্টেপ নিচ্ছেন না, এটা তাদের কি কৌশল, সেটা আমরা বুঝতে অপারগ। আইনি প্রক্রিয়া ও রাজনৈতিকভাবে মুক্ত করতে ব্যর্থ হওয়ায় সবশেষ পরিবারের আবেদনে মানবিক দিক বিবেচনায় গত 25শে মার্চ বেগম জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। করোনার প্রভাবে দেশে মোট দরিদ্রের হার 40% ছাড়ানোর সংখ্যা, মধ্যবিত্তকেও সামাজিক সুরক্ষার আওতায় এনে টেকসই সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। 3 মাসে খরচের 3 থেকে 4 গুণ টাকা উপার্জন, কোম্পানির থাকা খাওয়া ফ্রি সহ থাকছে নানা সুযোগ সুবিধা। মানব পাচারকারী দালালদের এমন স্বপ্নের ফাঁদে পা দিয়ে সহায় সম্বল বিক্রি করে নিঃস্ব হয়েছেন নওগাঁর মান্দার একাধিক যুবক। আদম পাচারকারী এ চক্রের হাত থেকে কেউ জীবন নিয়ে দেশে ফিরলেও চরম মানবেতর জীবন কাটাচ্ছেন অনেকেই। প্রভাবশালী হওয়ায় মানব পাচারকারী এ চক্রের বিরুদ্ধে প্রতিকার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। নওগাঁ থেকে এমআর রকেট রিপোর্ট। গ্রামের নাম নওগাঁর মান্দার গণেশপুর। যুবক ময়নুল হক মালয়েশিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভনে সহায় সম্বল বিক্রি ও ধার দেনা করে গেল বছর 5.5 লাখ টাকা তুলে দেয় পার্শ্ববর্তী গ্রামের আব্দুলের হাতে। আব্দুল মালয়েশিয়ায় একটি কোম্পানিতে উচ্চ বেতনের কথা বললেও ট্যুরিস্ট ভিসায় সৌদি আরবে নিয়ে বিক্রি করে দেয় ময়নুলকে। সেখানে কয়েক মাস অমানবিক নির্যাতন শেষে ফেরত আসে ময়নুল। সহায় সম্বল হারানো ময়নুল পাওনাদারদের চাপে এখন স্ত্রী সন্তান ফেলে আত্মগোপনে এলাকা ছাড়া। এটা বাচ্চা আছে, ওই বাচ্চা দুধ না যেতে চাই
কালিয়া চাচা কিলাই, কিন্তু ভাইয়া জানতো না, ওই ছেলেও জানতো না যে আব্দুল চাচা নিয়ে যা আরেকটা কোম্পানিতে বেচে দিবে। শুধু ময়নুল নয়, একই গ্রামের আজিজুল, আরিফুল, বেলাল সহ অন্তত এমন 10 জন দালাল আব্দুলের ফাঁদে পড়ে কেউ প্রবাসী বন জঙ্গলে রাত পার করছেন, আবার কেউ জীবনে ফিরে এসে হয়েছেন সর্বশান্ত। বাস্তাক মনে করে পাঠাই দিল, আর আমাকে আর দিতেই পারেনি। টাকা 2 লাখ লিয়া প্রতারণা করে আমাকে আর পাঠাতে পারেনি। উঠ সারানোর কাজ, অনেক কষ্ট পরিশ্রম, বেতন টেতন দেয় না, খাবার টাকা পয়সা দেয় না। প্রতারণার ফাঁদ গোল্ডেন ট্রাভেল এজেন্সি নামের একটি প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে কাজ করেন পার্শ্ববর্তী মিরপুর গ্রামের আব্দুল। প্রতারণার বিষয় জানতে তার বাড়িতে গেলে সময় সংবাদের ক্যামেরা দেখে গা ঢাকা দেয়। কারণ আমার এরকম লোক তো রিটার্ন আসে নাই, আমি পর্যন্ত খবর পাই নাই। একটা লোককে দিয়ে ভালো যদি থাকে আমরা আরো 2টা লোক পাবো, সেই হিসেবে আমি মূলত কোনো যেতে করি না। তবে এই বিষয়টা আমার জানতে হবে, একজন মিথ্যা কথাও বলতে পারে। এ অবস্থায় প্রতারণা এড়াতে খুঁটিনাটি জেনে বিদেশ যাওয়ার আহ্বান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার। সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে কেউ যাতে প্রতারিত না হয়, বুঝে শুনে তিনি যেন বিদেশ গমনে করে, এবং আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে অভিযোগ পাওয়া মাত্র আমরা মামলা গ্রহণ করি মানব পাচার আইনে, এবং আসামিকে আমরা এটা আমাদের সম্ভাব্য ক্ষেত্রে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনি। গোয়েন্দা পুলিশের তথ্য মতে জেলায় প্রায় 150 দালাল বিভিন্ন দেশে আদম কারবারের সাথে জড়িত, আর প্রতারণার অভিযোগে অন্তত 50 জনের মামলা রয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন প্রচারিত হচ্ছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বুলেটিন কোভিড-19 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 4 জুন 2020, 21 জ্যৈষ্ঠ 1427। আমরা বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি, দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব। তার আগেও বলি যে আমাদের সতর্কতা এবং সচেতনতা খুব বেশি দরকার। আমরা প্রত্যেকেই মাস্ক ব্যবহার করব, এবং মাস্ক তারাই ব্যবহার করতে পারবেন না যারা নিজে এই মাস্ক খুলতে পারেন না, যেমন অজ্ঞান ব্যক্তি, যারা প্রতিবন্ধী কোনোভাবে, এবং 2 বছরের নিচে কম বয়সের শিশু, যারা মাস্ক নিজেরা খুলতে পারবেন না, তারা ছাড়া প্রত্যেকেই মাস্ক ব্যবহার করুন। মাস্ক একটি বড় হাতিয়ার এই কোভিড বা করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য। যতদূর সম্ভব শারীরিক দূরত্ব বজায় রেখে চলুন, কমপক্ষে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে চলুন। আপনি নিজে সুরক্ষিত থাকুন, আপনার পরিবারের সদস্যদেরও সুরক্ষিত রাখুন। অনেক সময় আমাদের বয়োবৃদ্ধ ব্যক্তিদের প্রতি বিশেষ নজর বা খেয়াল দিতে হবে এই কারণেই যে অনেকেই বাসায় থাকছেন কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে বাসার অন্য সদস্যরা ঘরের বাইরে যাচ্ছেন এবং ফিরে এসে তারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে কাছে যাচ্ছেন, সেই কারণেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ইনফেক্টেড হচ্ছে বা আক্রান্ত হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে আমরা যেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের বাইরে থেকে এসে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সামনে যাওয়ার আগে অবশ্যই মাস্ক পরিধান করি, হাতটা বারবার সাবান দিয়ে ধোয়ার অভ্যাস এবং হাত যেন আমরা ধোয়া থাকে, এইসব বিষয়ে খেয়াল রেখেই আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে যাওয়া উচিত। তাহলেই আমরা তাদেরকে সুরক্ষিত রাখতে পারবো। প্রত্যেকেই যেন আমরা মনে রাখি যে আমাদের সুরক্ষা, নিজেদের সুরক্ষা নিজের হাতে, এবং নিজের সুরক্ষা শুধু না, আমার সুরক্ষা আমার পরিবারের সদস্যদেরও সুরক্ষিত রাখতে সাহায্য করবে। কাজে আমরা সবাই সতর্ক হই, সচেতন হই এবং নিজেদেরকে সুরক্ষিত রাখি। আজকে আমরা আগের দিনের মতোই 50টি পরীক্ষাগারের পরীক্ষার রেজাল্ট আপনাদেরকে জানাবো। নমুনা সংগ্রহ হয়েছে গত 24 ঘন্টায় 13,788টি, নমুনা পরীক্ষা হয়েছে 12,694টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 3,58,277টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 2,423 জন। এ পর্যন্ত শনাক্ত 57,563 জন। শনাক্তের হার 19.09%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 571 জন। এ পর্যন্ত সুস্থ 12,161 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.13%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন। এ পর্যন্ত 781 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 29 জন, নারী 6 জন। বয়স বিশ্লেষণে 21 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 বছর 1 জন, 41 থেকে 50 বছর 3 জন, 61 থেকে 60 14 জন, 51 থেকে 60 14 জন,
61 থেকে 70 11 জন, 71 থেকে 80 2 জন, 81 থেকে 90 1 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 21 জন, চট্টগ্রাম বিভাগে 9 জন, সিলেট বিভাগে 2 জন, রাজশাহী বিভাগে 1 জন, বরিশালে 1 জন এবং খুলনা বিভাগের 1 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে 22 জন, বাড়িতে 12 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আসছেন 1 জন। 24 ঘন্টায় আইসোলেশনে 386 জন, ছাড় পেয়েছেন 130 জন 24 ঘন্টায়। বর্তমানে আইসোলেশনে আছেন 6754 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3674 জন। মোট আইসোলেশন শয্যা 13284টি। ঢাকা মহানগরীতে 7250টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6034টি। এ সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 112টি। কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় 2375 জন এসেছেন এবং ছাড় পেয়েছেন 2634 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 2,95,188 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,37,619 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 57,569 জন, প্রাতিষ্ঠানিক এবং বাড়িতে কোয়ারেন্টাইন সহ। সারা দেশে 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 629টি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানগুলির মাধ্যমে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,991 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,09,142টি। আমি আবার বলছি, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যার তথ্য আমরা কেন্দ্রীয় ঔষধাগার থেকে পেয়ে থাকি। এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,09,142টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 22,03,075টি। গত 24 ঘন্টায় বিতরণ হয়েছে 32,552টি। বর্তমানে মজুত আছে 3,06,067টি। ফোন কল গ্রহণ করা হয়। গত 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,66,604টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 94,17,181টি। এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে, আমি আবার বলছি, 94,17,181টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,267 জন। গত 24 ঘন্টায় এই সংখ্যা আরও 9 জন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। বিমানবন্দরে গত 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 164 জন, স্থলবন্দরে 643 জন, সমুদ্র বন্দরে 117 জন, সর্বমোট 924 জন স্ক্রিনিং হয়েছে। এ পর্যন্ত এই সকল বিমানবন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশন সহ সর্বমোট স্ক্রিনিং হয়েছেন 7,05,464 জন। এই ছিল বাংলাদেশের অবস্থান। দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 12,775 জন। এ পর্যন্ত 2,96,620 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 277 জন এবং এ পর্যন্ত 8,277 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 93,246 জন। এ পর্যন্ত 62,87,771 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 3,621 জন এবং এ পর্যন্ত 3,79,941 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি আমরা সংগ্রহ করেছি সিচুয়েশন রিপোর্ট 3 জুন 2020 বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট থেকে। এই ছিল আমাদের হাতে তথ্য। আবারও তথ্য শেষ করার আগে আবারও বলবো, নিজে সুরক্ষিত থাকুন, পরিবারের সদস্যদের সুরক্ষিত থাকুন এবং সুরক্ষিত থাকার যে উপায়গুলো, মাস্ক ব্যবহার করা, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, জনসমাবেশ এড়িয়ে চলা, সামাজিক দূরত্ব কমপক্ষে 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা, এই বিষয়গুলো অবশ্যই মানতে হবে। যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কোয়ারেন্টাইনের শর্তগুলো কঠোরভাবে মানবেন। যারা আইসোলেশনে আছেন আইসোলেশনের নিয়মগুলো তারা মেনে চলবেন। এবং যারা আক্রান্ত হয়েছেন তারা মনোবল সবসময় চাঙ্গা রাখবেন। আপনার মনোবল ভালো থাকলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সবসময় হালকা ব্যায়াম করবেন। মনকে উদ্দীপ্ত রাখে, মনকে খুশি রাখে এরকম কার্যক্রমের সাথে নিয়োজিত থাকবেন এবং শিশুদেরকেও এই ব্যাপারে উদ্বুদ্ধ করবেন তারা যেন সৃষ্টিশীল কাজের সাথে জড়িত থাকে এবং
সবসময় পরিবারের সাথে সবাই ভালো সময় কাটাবেন, গুণগত সময় কাটাবেন এবং সকলেই মিলে ভালো থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন প্রচারিত হলো। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। প্রতি বছর সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ও সুবিধাভোগীর সংখ্যা বাড়লেও মিলছে না টেকসই সমাধান। প্রাকৃতিক দুর্যোগের মতো হঠাৎ আসা বিপদেও দারিদ্র্যসীমার নিচে চলে যান অনেকে। করোনার প্রভাবে অন্তত 22% মানুষ নতুন করে দরিদ্র হওয়ায় মোট দরিদ্রের সংখ্যা 40% ছাড়াতে পারে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, মধ্যবিত্তকেও সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে। সাজিদ রাজু জানাচ্ছেন বিস্তারিত। ঘূর্ণিঝড় আম্পানের মতো প্রতি বছরই দেশে আঘাত হানে ঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। এবার নতুন করে যোগ হয়েছে করোনা মহামারী। এতে শহরাঞ্চল সহ মফস্বলেও জীবিকা নিয়ে ঝুঁকিতে স্বল্প আয়ের মানুষ, চাকরি হারিয়ে অনেক মধ্যবিত্ত শঙ্কায়। বিশ্লেষকরা বলছেন, করোনার প্রভাবে এবার নতুন করে দরিদ্র হতে পারে অন্তত 20% মানুষ। ফলে আগের 3.25 কোটির সঙ্গে যোগ হয়ে দেশে মোট দারিদ্র্যের হার দাঁড়াবে 40%-এর বেশি। 20.5% যে দরিদ্র সীমার নিচে অফিসিয়াল ফিগার, তার সাথে কিন্তু 22.5 যোগ দিতে হবে এই নতুন দরিদ্রের ফিগার। এটা প্রায় 43% দরিদ্রকে আমরা চিহ্নিত করতে হচ্ছে। সামাজিক নিরাপত্তা খাতে 2019-20 অর্থ বছরে বরাদ্দ 74,000 কোটি টাকা, যা মোট বাজেটের 14%-এর বেশি। এবারের বাজেটে এ খাতে বরাদ্দ বাড়িয়ে 76,000 কোটি টাকা করা হতে পারে। করোনার কারণে সারা দেশে সুবিধাভোগীর সংখ্যা 81 লাখ থেকে 16 লাখ বাড়িয়ে করা হতে পারে 97 লাখ। বিশেষজ্ঞরা বলছেন, বাজেটের বড় অংশই খরচ হয়ে যায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন সহ অন্যান্য ভাতায়। তাই এবারের বাজেটে থাকতে হবে করোনার কারণে অসহায় নিম্ন ও মধ্যবিত্তের সুরক্ষা। অনানুষ্ঠানিক খাতে যারা রয়েছেন তাদেরকে চিহ্নিত করার জন্য এবং তাদেরকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভেতরে আনবার জন্য বিভিন্ন সেলফ ক্লেইম পদ্ধতি চালু করা যেতে পারে। প্রতি বছর সামাজিক নিরাপত্তা খাতে 10% হারে বরাদ্দ বাড়লেও এবার 20% করার কথা জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলছেন, মধ্যবিত্তকে সুরক্ষা দিতে টেকসই নীতি নিয়ে কাজ করছে সরকার। কোভিডের ঢেউয়ে দরিদ্রের সংখ্যা হঠাৎ করে উল্লম্পন হয়েছে। দারিদ্রের হার আমরা 20-এ নামিয়ে এনেছিলাম, এটাকে ধরে রাখতে হবে। এই বছর সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা একটা ইউনিভার্সাল পেনশন স্কিমের জন্য এই মুহূর্তে কাজ হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে। এটা আশা করছি আমরা আগামীতে নিয়ে আসতে পারবো। একই সঙ্গে আগামীতে কর্মহীন হয়ে পড়াদের জন্য একটি বিশেষ ভাতার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে করোনায় একদিনে আরও 35 জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 781 জনে। প্রায় 12,700 নমুনা পরীক্ষায় শনাক্ত 2,423 জন। এবং আইনি পথে মুক্তি না আসায় আইনজীবীদের ওপর ক্ষুব্ধ বেগম জিয়া। সমন্বয়হীনতার কথা স্বীকার মাহবুব হোসেনের। মামলা পরিচালনায় পদক্ষেপ ছিল রহস্যজনক, বলছেন দুদক আইনজীবী। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে, সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।